নাম বলবো না, কোনো এক উপদেষ্টা আমাকে বলে ফেললেন যে হচ্ছে আমরা কৃষক এবং শ্রমিকের ভাগ্যের পরিবর্তনের জন্য এই চেয়ারে বসি নাই। ৯০-এর আগ পর্যন্ত লস হলো না, এখন কেন লস হচ্ছে? ৯০-এর পরে থেকে কেন লস হচ্ছে? গত হাসিনা সরকারের বা বিদায়ী হাসিনা সরকারের আমলে যে এই চিনিকলগুলো নাকি অলাভজনক এবং এগুলো নাকি এক ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে, ফলে তারা বন্ধ ঘোষণা করলেন। কিন্তু এই চিনিকলগুলোর সঙ্গে সম্পৃক্ত যে শ্রমজীবী মানুষ, যে সাধারণ মানুষের যাপিত জীবন বা জীবন জীবিকা নির্বাহের প্রশ্নটি সেদিন অস্পষ্ট রয়ে গিয়েছিল। সেই সময় প্রধান উপদেষ্টার পাশেই বসা ছিলেন তৎকালীন শিল্প উপদেষ্টা জনাব আদিলুর রহমান সাহেব। তিনিও এটাকে সম্মতিসূচক মাথা নেড়ে জানালেন। এই সেক্টরটা হলো একটা গুণে ধরা সেক্টর। এই সেক্টরটাকে আসলে কেউই দেখছেন না যে এই সেক্টরটা মানে উন্নত হোক। আসলে আমরা যেটা মানে সিন্ডিকেট করে যেটা আসতেছে চিনি, এটা হলো আসলে বিষ। আমাদের দেশে এখন বার্ষিক চাহিদা, চিনি কনজামশনের বার্ষিক চাহিদা হচ্ছে ২০ থেকে ২২ লক্ষ মেট্রিক টন। সেইখানে আমাদের সরকারি মালিকানাধীন যে ১৫টি চিনিকল বা ১৫টি চিনিকলের মধ্যে ৯টি চালু আছে, ৬টি তো বন্ধ। সর্বমোট এই চাহিদার মাত্র ১ থেকে ২% আমরা এখানে প্রসেস করতেছি আর কি। সরকার বেকারকে আরও বেকার বানাচ্ছে, যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এটা মানে যেই সরকারই আসে, কিন্তু এই কৃষকদেরকে ঠেলে ধাক্কা দিয়ে আপনি রাজপথে নামাই দেবেন, তাদেরকে ভুখা রাখবেন, তাহলে অতীতের সরকারগুলোর যে অবস্থা হয়েছিল আপনার পরিণত সেই পথেই হাঁটছেন, আপনি হাঁটাচ্ছেন আমাদেরকে। এবং আগামী 10ই আগস্ট প্রধানমন্ত্রী বরাবর হচ্ছে আমরা একটা স্মারকলিপি দিব, লাল টুপির মিছিল হবে, এখানে মার্চ টু পিএমও কর্মসূচি আমরা যেটা ঘোষণা করেছি। সম্মানিত দর্শক, ঢাকা পেপারসের আজকের আয়োজন রাজনৈতিক অর্থনীতি নিয়ে। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা টক শো বা পডকাস্ট করার চেষ্টা করছি আমাদের যাত্রা লগ্ন থেকেই। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি যেটির সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষই শুধু নয়, সাধারণ মানুষের যাপিত জীবনের সঙ্গে এটি জড়িয়ে আছে। সে বিষয়টি হচ্ছে বাংলাদেশের চিনি শিল্প। আপনারা হয়তো জানেন যে আমাদের সরকারি মালিকানাধীন চিনিকলের সংখ্যা হচ্ছে 15টি। এর মধ্যে 9টি চিনিকল এখন ক্রিয়াশীল অবস্থায় আছে এবং 6টি চিনিকল গত হাসিনা সরকারের বা বিদায়ী হাসিনা সরকারের আমলে, অর্থাৎ আরও সুনির্দিষ্টভাবে বললে 2020-এর ডিসেম্বরে সেগুলোকে অনেকটা বিনা নোটিসেই বন্ধ ঘোষণা করা হয়। তারা সেদিন বলেছিলেন যে এই চিনিকলগুলো নাকি অলাভজনক এবং এগুলো নাকি এক ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে, ফলে তারা বন্ধ ঘোষণা করলেন। কিন্তু এই চিনিকলগুলোর সঙ্গে সম্পৃক্ত যে শ্রমজীবী মানুষ, যে সাধারণ মানুষের যাপিত জীবন বা জীবন জীবিকা নির্বাহের প্রশ্নটি সেদিন অস্পষ্ট রয়ে গিয়েছিল এবং সেদিন যৌক্তিক বা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যাও করা হয়নি যে কেন এই 6টি চিনিকল বন্ধ করে দেয়া হলো। তো দর্শক, এর পরবর্তীতে আমরা দেখলাম 2024-এর গণঅভ্যুত্থান বা তার প্রস্তুতি পর্ব আমরা পেরিয়ে এসেছি। ঠিক এর পর শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর হয়ে সেই চিনিকলগুলোর শ্রমিক, কর্মরত শ্রমিক বা যারা চাকরি হারিয়েছেন বা যারা অবসরে চলে গিয়েছিলেন আগেই, তারা সংগঠিত হবার চেষ্টা করছেন বা করেছেনও তারা। এবং সেই ধারাবাহিকতায় তারা 2025-এর মাঝামাঝি এসে একটা জাতীয় মোর্চার মতন তারা গঠন করেন এবং সেটি হচ্ছে রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি। তো এই জাতীয় কমিটিতে শ্রমজীবী মানুষের প্রতিনিধি বা সরাসরি যারা শ্রমিক সেই চিনিকলগুলোর, শুধু সেই 6টি চিনিকল নয়, মোট 15টি চিনিকলের শ্রমজীবী মানুষ বা শ্রমিক, তারাই এটিকে সংগঠিত করেছেন এবং এটি নিয়ে তারা এক ধরনের লড়াই সংগ্রাম করার চেষ্টা করছেন।
তো সেই জাতীয় কমিটির অর্থাৎ রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির যিনি আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক দুজনেই আজকে আমাদের সঙ্গে আছেন। আমি আপনাদেরকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। কামরুজ্জামান ফিরোজ শ্রমিক রাজনীতির সঙ্গে দীর্ঘদিন আছেন, তিনি আহ্বায়কের দায়িত্ব পালন করছেন এবং তার পাশেই বসে আছেন শ্রমিক নেতা কাইয়ুম হোসেন, যিনি যুগ্ম আহ্বায়ক এই রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম কমিটি। ঢাকা পেপারসকে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ যে আমাদেরকে ডেকেছেন। এই মানে চিনিকল এমন একটা বিপর্যয়ের মুখে যখন লড়াই চলছে, এই সময় আপনাদের এই গুরুত্বটা দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ ফিরোজ ভাই। তো দর্শক, আমরা যে জিনিসটা বলছিলাম যে 2020-এর ডিসেম্বর মাসে এই যে বিনা মেঘে বজ্রপাতের মতন এভাবে যে শ্রমিক শ্রমজীবী মানুষের উপর যে আঘাত, জীবন জীবিকার উপর যে সরাসরি আঘাত, ফলে সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। আজকে এই কথাটা বলবো এবং শ্রদ্ধেয় নেতৃবৃন্দর কাছ থেকে আমরা জানতে চাইব তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন। তো ফিরোজ ভাই, প্রথমে আপনার কাছেই আসি। এই যে বন্ধ করে দেয়া হলো, কেন বন্ধ করে দিল তৎকালীন হাসিনা সরকার? আমি যদি একটু পেছনে ফিরে যাই, আমি যদি যখন এই 2020 সালের 1 ডিসেম্বর মারাই শুরু হবে, ঠিক সেই সময় কেন হঠাৎ করে বন্ধ ঘোষণা করলো? বন্ধ বলতে মারাই স্থগিত করেছে। এটা কিন্তু খুব কৌশলে তারা মারাই স্থগিত করা মানে কার্যক্রম শেষ, এই রকম একটা সিচুয়েশনে গেল। তখন কোভিড-19 শুরু হয়েছিল। সেই সময়টা তারা কোভিডের দোহাই দিয়ে বন্ধ করে দেয়, মারাই বন্ধ করে দেয়। পরবর্তীতে আমরা তখনও রাজপথে ছিলাম, এই আজকে যেরকম সংগঠিত সেই রকম সংগঠিত ছিলাম না। পরবর্তীতে আপনার 24-এ গণঅভ্যুত্থান হলো, ফ্যাসিস্টের বিদায় হলো, তারপরে একটা নতুন সরকার, নির্বাচিত সরকার, তত্ত্বাবধায়ক সরকার আসলো। আমরা সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন প্রধান উপদেষ্টা রাজনৈতিক সংলাপের আয়োজন করলেন, সেই সময় আমরা তাদের সঙ্গে অন্যান্য দলগুলোর সঙ্গে আমরা 2টি দল ওখানে সম্পৃক্ত হই। জাতীয় গণফ্রন্ট কমরেড টিপু বিশ্বাসের নেতৃত্বে, আর একটা মুক্তি কাউন্সিল, জাতীয় মুক্তি কাউন্সিল ডক্টর ফয়জুল হাকিম লালা সাহেবের নেতৃত্বে। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে একটা পর্যায়ে গিয়ে আমরা বলি যে বন্ধ 6টি চিনিকল, এটাকে আধুনিকীকরণ করে চালু করতে হবে। সেই সময় প্রধান উপদেষ্টার পাশেই বসা ছিলেন তৎকালীন শিল্প উপদেষ্টা জনাব আদিলুর রহমান সাহেব। তিনিও এটাকে সম্মতি সূচক মাথা নেড়ে জানালেন এবং পরবর্তীতে এই একটা টাস্কফোর্স কমিটি করে কিভাবে চালু করা যায় এবং এটা লাভ ক্ষতি হিসাব নিকাশ করবার জন্য। তৎকালীন শিল্প সচিব লিপিকা ভদ্রকে কনভেনার করে, আর শ্রমিক নেতা এবং আজকের সিপিবির যে সেক্রেটারি আবদুল্লাহ কাফি রতনকে যুগ্ম আহ্বায়ক করে, আমাদের 2জন সহ টোটালে আরও 7 জন যারা এই ট্রেডের সঙ্গে আমরা যুক্ত, তাদেরকে নিয়ে একটা টাস্কফোর্স কমিটি হয়। দীর্ঘ 9 মাস আমরা এইটা নিয়ে আলোচনা পর্যালোচনা আমরা বলা শুরু করলাম যে আপনার যে মিলগুলো বন্ধ আছে এবং যেগুলো চালু আছে, এগুলাকে পুরো আধুনিকীকরণ করতে হবে। আধুনিকীকরণ করার অর্থ এই কারণেই বলছি আমরা যে একটা যে মিলগুলো আজকে চলছে, এগুলা নিয়ারেবল 100 বছরের পুরনো যন্ত্রাংশ। তাহলে ওই যন্ত্রাংশগুলো দিয়ে যেমন পর্যাপ্ত মারাই সম্ভব না, তেমনি আমরা যে আখ পাই, এই আখের যে উৎপাদনগুলো এটাও একদম নিম্নমানের আখ বীজ বপন করা হচ্ছে। আমরা বলেছি যে বিদেশ থেকে উন্নত জাতের বীজ নিয়ে আসেন, অথবা চারা নেন। চারা বলতে ওইটাই আর কি, চারা বা বীজ যেটাই আপনারা নিয়ে আসবেন, আর যন্ত্রাংশগুলো পুরো ঢেলে সাজাবেন, আধুনিকীকরণ করবেন। 6টা বন্ধ চিনিকলকে তারা বললেন যে আমরা ওই টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত হলো যে 6টা চিনিকল একত্রে চালু করা সম্ভব না, পর্যায়ক্রমে 3 ধাপে প্রতি বছরে 2টা করে চালু করবে। প্রথম ধাপে শ্যামপুর সীতাবগঞ্জ,
দিনাজপুরের সেতাবগঞ্জ সুগার মিল আর রংপুরের শ্যামপুর সুগার মিল, এই দুইটা প্রথম ধাপে হবে, তারপরে পর্যায়ক্রমে বাকিগুলো চালু হবে। এইটার জন্য একটা যে আমাদের টাস্কফোর্স কমিটি যে অর্থর বরাদ্দটা দেওয়া হলো, নির্ধারণ করা হলো, সেটা হচ্ছে 13,65,00,000 টাকা। এই 13,65,00,000 টাকা উপদেষ্টা মহোদয় অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় করাতে পারেননি। আমরা আসবো এই বিষয়ে। তো একটু কাইয়ুম ভাইয়ের কাছে যেতে চাই। এই যে রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি, এইখানে যেটা কিছুক্ষণ আগে ফিরোজ ভাই যেটা বললেন যে এখানে কারা কারা আছেন, এই জায়গাটা আপনি একটু কি ডিটেলসে বলতে পারেন কিনা, যে ক্রিয়াশীল অন্যান্য যে প্রগতিশীল শ্রমিক সংগঠন বা চিনিকলের শ্রমিক যারা বর্তমানে কর্মরত যারা আছেন, বা অবসর অনেকেই চলে গিয়েছেন, যেহেতু এগুলো অনেক দিনের পুরনো, তো তাদের অংশগ্রহণটা কেমন বা কারা কারা অংশগ্রহণ করছেন, আপনি যদি এই প্রসঙ্গে যদি কিছু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ শহীদ ভাই। আসলে এই সেক্টরটা হলো একটা গুণে ধরা সেক্টর। এই সেক্টরটাকে আসলে কেউই দেখছেন না যে এই সেক্টরটা মানে উন্নত হোক, কিন্তু তারা সবসময় বলে আসতেছেন যে এই সেক্টরটা লস প্রজেক্ট তাদের। অতএব অবসরপ্রাপ্ত শ্রমিকরা এটা তারা মনে প্রাণে দীর্ঘদিন ছিলেন, তারা মনে প্রাণে চাচ্ছেন যে এই শিল্পটা বাঁচুক। এই শিল্পটা বাঁচলে আজকে দেশে আমরা যে চিনিটা খাই, সাদা চিনি, এটা আমরা আসলে বিষ খাচ্ছি। হ্যাঁ, ওইটা আর আমাদের যে আখের চিনিটা, এটা খেলে পরে শিশুদের, বাচ্চাদেরও একটা বিকাশ ঘটে। আমাদের ছোটোবেলায় শুনছি মিষ্টি খেলে বাচ্চাদের বিকাশ ঘটে। আসলে আমরা যেটা মানে সিন্ডিকেট করে যেটা আসতেছে চিনি, এটা হলো আসলে বিষ। হ্যাঁ, এবং তারা সিন্ডিকেট করে নিয়ে আসতেছে আর বাজারে চলতেছে। আর আমাদের আখের চিনিটা এটা চলতেছে না। হ্যাঁ, এবং এখনও দেখা যায় যে অনেক চিনিগুলি পড়ে আছে। অতএব এই চিনিগুলি সরকার ইচ্ছা করলে টিসিবির মাধ্যমে দিতে পারে, বেচতে পারে। সরকার ইচ্ছা করলে জেলখানা আছে, আমাদের অন্য অন্য সেক্টর আছে যে সরকারি, ওগুলি তো দিতে পারে। এবং আরও ইচ্ছা করলে এটা মনিটরিং করে তারা বিভিন্ন বাজারে বাজারজাত করতে পারে। আসলে এই চিনিটা মানে খুবই ভালো, এবং যারা খাইছে এবং খাচ্ছে এই চিনি আসলে বিকল্প হয় না। অতএব তারা সবাই চাচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলি বাঁচুক। আসলে প্রতিষ্ঠান তো বাঁচতেছে না, তারা এক ধরনের মানে সিন্ডিকেটের সাথে এটা জিম্মি হয়ে আছে। এবং এটাকে তারা যে ফিরোজ ভাই বলছেন আধুনিকরণ যে করতেছে না, এটা বিরাষ্ট্রীয়করণের দিকে চলে যাচ্ছে। আজকে তারা বিক্রির জন্য অনেকে বলতেছে এটা লস প্রজেক্ট, এখান থেকে কিছু উৎপাদন আসে না, আউটপুট আসে না। হ্যাঁ, এটা তারা একটা কমিটি করে মাধ্যমে লস হবে কেন, 1 বছর না 2 বছর 3 বছর, যেটা ভালোর দিকে যায়, লস যেন না হয় সেদিকে কাজ করা উচিত। এবং এই যে একটা সেল কমিটি করবে, তারপরে ব্যর্থ হলে পরে তার চিন্তা ভাবনা করা যায় যে এটা আসলে মানে কোন মাধ্যমে আমরা চালাবো। শ্রমিকদের প্রতিনিধি দিয়ে সরকারিভাবেই চলবে, সরকারই নিয়ন্ত্রণ করবে, এটাকে সুষ্ঠু তদন্ত করলেই আসলে ভালো হয়। আর যেটা বলছেন আপনি যে শ্রমিক সংগঠন কারা কারা এটার সাথে যুক্ত, হ্যাঁ, শ্রমিক সংগঠন সবাই এটা মোটামুটি একমত যে আসলে এই যে 44টি ইন্ডাস্ট্রি আজকে মানে শিল্প কারখানা বন্ধ যে করতেছে, আসলে বেসরকারি বন্ধ হইলে আমরা জানি অনেক ছোটোখাটো কারখানা যেগুলি বন্ধ হয়ে গেছে, আমরা আদমজি থেকে শুরু করে ইগল বক্স, তারপরে ম্যাস ফ্যাক্টরি, এগুলি দেখতেছি যে শ্রমিকরা কী করতেছেন, সেইটা তারা অন্য প্রজেক্ট করতেছে, অনেক অন্য ব্যবসা করতেছে। এই ব্যবসাগুলি আর ওইটা আর থাকতেছে না। আজকে আখের যে আছে সেখানে তারা অন্য ইন্ডাস্ট্রি করবে। হ্যাঁ, আমাদেরও করা যায় না কেন, আখের ইন্ডাস্ট্রিগুলিতে মনে করেন আখের পাশাপাশি আমরা আলু করতে পারি। আলু চাষ করে ওটা দিয়ে আমাদের যে শ্রমিক ভাইরা 3 হইতে 3.5 মাস তারা যে কাজ করবে, তারপর তারা বসে থাকবে। এই ছোটো ছোটো প্রজেক্ট করে ওইটার মধ্যে আমরা চিপস করতে পারি। এই আলু দিয়ে আমাদের রাজশাহীতে একটু
শেষ হওয়ার প্রায়। রাজশাহীতে যে আম হয় আমাদের, এই আমটা দিয়ে আমরা ম্যাঙ্গো জুস করতে পারি। এই জুস করে আমরা বাজারজাত করতে পারি এবং আমরা পিওর জিনিসটা খাওয়াতে পারি জনগণকে, সাধারণ মানুষকে, মিডল ক্লাস যারা আছেন। তা আমরা বাংলাদেশ আমাদের আমরা অবশ্যই উন্নত হতে পারবো। না, এই একটু আপনি কিছুক্ষণ আগে যে জিনিসটা বললেন, ফিরোজ ভাই নিশ্চয়ই ফলো করেছেন বিষয়টা, সেটা হচ্ছে যে ওনার কথায় যে জিনিসটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে এটা কি পরিকল্পিতভাবে সরকারি চিনিকলগুলোকে অনেকটা ফাঁস দেওয়ার মতন করে কি মেরে ফেলার চেষ্টা কিনা, এটা একটা। দ্বিতীয় আরেকটি প্রসঙ্গ যেটি বলেছেন যে আমরা আমাদের চিনি সেটি এখন অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে আমদানির উপর নির্ভরশীল হয়ে গেছে। একটা ছোট্ট তথ্য আপনার জন্য বলি, সেটা হচ্ছে যে আমাদের দেশে এখন বার্ষিক চাহিদা, চিনি কনজামশনের বার্ষিক চাহিদা হচ্ছে 20 থেকে 22 লক্ষ মেট্রিক টন। সেইখানে আমাদের সরকারি মালিকানাধীন যে 15টি চিনিকল বা 15টি চিনিকলের মধ্যে 9টি চালু আছে, 6টি তো বন্ধ। সর্বমোট এই চাহিদার মাত্র 1 থেকে 2% আমরা এখানে প্রসেস করতেছি আর কি, ওই আখ থেকে মারাই করে যে চিনির। এটা আপনার কি মনে হয় যে এটি সরকার একটা সুনির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে কি তারা এটা করছেন? হ্যাঁ, অবশ্যই শফিক ভাই, আপনি জানেন আমি তার আগে আপনার একটা প্রশ্নের জবাব দিয়ে নিই, যেটা ভাইকে বলেছিলেন যে এই জাতীয় কমিটির সঙ্গে সম্পৃক্ত কারা, কোন ইয়ারা। এই জাতীয় কমিটির সঙ্গে সম্পৃক্ত আছেন হচ্ছে আখ চাষিরা, প্রান্তিক আখ চাষিরা আছেন, শ্রমিকরা আছেন, কোনো শ্রমিক ইউনিয়ন এই চিনি শিল্পের সঙ্গে, এই শ্রমিক ইউনিয়নগুলো আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন হচ্ছে টাস্কফোর্সের নেতৃবৃন্দ আছেন। আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করে আমাদের সঙ্গে যোগপাত করছেন হচ্ছে পাটকল বন্ধ পাটকল সংগ্রাম পরিষদ নামে একটা আছে, তারা আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ নামে একটা, সকল শ্রমিক সংগঠনগুলোর একটা মোর্চা আছে, তারা আমাদের সঙ্গে আছেন। আমরা মনে করছি যে হচ্ছে আপনি যে এখন যে প্রশ্নের জবাবটা দেব সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে হচ্ছে এটা আমরা মনে করছি কিনা। দেখেন, আমাদের এই চিনিকলগুলো, আমাদের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করবার জন্যে সরকার দীর্ঘদিনের একটা পরিকল্পনা তারা করেছে। আমরা ইতিপূর্বে বলেছি যে 6টা চিনিকল যে তারা হচ্ছে বন্ধ ঘোষণা করলো, আসলে কিন্তু বন্ধ ঘোষণা করেননি, তারা করেছে মারাই স্থগিত করেছেন। আপনি শুরুতেই বলছেন, আমি শুরুতেই বলেছি যে মারাই স্থগিত করেছেন, টেকনিক্যালি বন্ধ, টেকনিক্যালি বন্ধ, কারণ ওটাই তো আসল র মেটেরিয়াল। হ্যাঁ, আপনি যদি মারাই স্থগিত করে দেন, শেতাবগঞ্জ পাবনা মিলগুলোতে যখন বন্ধ করে তখন পর্যাপ্ত আখ তাদের কাছে আসে, এখন সে মেশিনে দেবে, ঠিক ওই সময় নোটিশ চলে আসলো যে মারাই স্থগিত করা হলো, অর্থাৎ গলা টিপে হত্যা করা হলো ওই মিলগুলোকে। কারণটা কি আপনারা জানেন, বেসরকারিভাবে যারা আমদানি করছে, আমদানিকারক, এই যে বাজার সিন্ডিকেটের যারা হচ্ছে নিয়ন্ত্রণ করে, এরা এই যে চিনিগুলো আনতেছে, ভাই বলেছেন কাইয়ুম ভাই, যেগুলো আমাদেরকে বিষ খাওয়াচ্ছে, সেগুলো জাতি জানে, আপনারাও জানেন, আমি ওই প্রসঙ্গে যাব না। আমি যেটা মনে করছি সেটা হচ্ছে আমাদের চিনি শিল্প, যে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, এই কর্পোরেশনের অধীনে 66 প্রোডাক্ট ছিল, 66টা প্রোডাক্ট। আজকে কয়টা প্রোডাক্ট চালু আছে? আজকে হচ্ছে ভিনেগার তৈরি হয় কেরুতে, কেরু হয়, আর কি হচ্ছে ওইখান থেকে হলো আপনার ওই সার হচ্ছে, জৈব সার। এছাড়া কিন্তু আর অন্যান্য মিলগুলোতে অন্য কোনো অ্যানাদার প্রোডাক্টে যাচ্ছে না। আজকে দেখেন নাবিস্কো, এই যে আমরা নাবিস্কোর নাম শুনি, নাবিস্কো বিস্কিট, এই নাবিস্কো বিস্কিট একসময় কিন্তু ছিল আমাদের চিনি শিল্প খাদ্য কর্পোরেশনের অধীনস্থ একটি প্রতিষ্ঠান, সেটাকে এক ব্যক্তি মালিকানায় দিয়েছে। সেনাবাহিনী, এদেশে আমি সেনাবাহিনীর বিপক্ষে বলছি না, আপনারা চাকরিও করবেন, আবার ব্যবসা বাণিজ্য আপনাদেরকে করতে হবে। আমাদের সয়াবিন তৈল ছিল, জানেন, সেটা নারায়ণগঞ্জে, সেই সয়াবিনটা কিন্তু সেনাবাহিনী এখন প্যাট্রোনাইজ করছে, তারা চালাচ্ছে। অর্থাৎ সরকার বেকারকে আরও বেকার বানাচ্ছে, যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এটা মানে যেই সরকারই আসছে, এই 90-এর পরে থেকে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে 90-এর আগ পর্যন্ত এই 100 বছর বা 90 বছর 80 বছরের পুরনো মেশিন যন্ত্রাংশ 90-এর আগ পর্যন্ত লস হলো না, এখন কেন লস হচ্ছে?
90-এর পরে থেকে কেন লস হচ্ছে? 93-তে আপনার হচ্ছে শ্যামপুর সুগার মিল হচ্ছে শেয়ার বিক্রি করে দিল। তখন আমি ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম, তখন আমি লড়াই করেছি। সেই সময় শেয়ার বিক্রি করে দেওয়ার পরে তারপরে তারা কি করলেন, এই সরকার, আজকের যে সরকার, বেগম খালেদা জিয়া ছিলেন ক্ষমতায়, তখন গোল্ডেন হ্যান্ডশেক দিয়েছেন। আবার সেই প্রক্রিয়া নিয়ে আসছে, বন্ধ 6টি চিনিকল, সাথে আরও মানে চিনিকল মিলে 44টা কলকারখানা বেসরকারিকরণ করছে। যারা নিচ্ছেন তারা কারা? বাংলাদেশের ফরিয়ারা, খুদে দালাল পুঁজির মালিকেরা, আর বিদেশ থেকে যারা হচ্ছে তাদেরকে প্যাট্রোনাইজ করে, তারা মিলে এই মিলগুলোকে নেওয়ার চিন্তা করছে। এই প্রসঙ্গে যেমন আপনি শুরুতে একটা জিনিস বলছিলেন ফিরোজ ভাই, এখানে কাইয়ুম ভাইও যুক্ত করতে পারেন ফিরোজ ভাই বলার পরে, সেটা হচ্ছে যে একটা টাস্ক ফোর্সের কথা আপনি বলেছেন, এবং সেটা সম্ভবত 2025-এর নভেম্বর বা 2025-এর মাঝামাঝি সময়ে বোধহয় সেটা বোধহয় হয়। সরকার, তত্ত্বাবধায়ক সরকার আসার 2 মাসের মাথায় 2024-এর নভেম্বরে বোধহয়, নভেম্বরে 25-এ না, 2024-এর নভেম্বরে। তো ওই টাস্ক ফোর্স যেটা আপনারা বলছেন, যেটা সেখানে তারা একটা বিষয় আইডেন্টিফাই করেছেন যে প্রায় 13.5 কোটি টাকা, স্পেসিফিক্যালি 13,65,00,000 টাকা, যেটা আপনারা বলেছিলেন যে এটা যদি আখ চাষি বা এই মিলগুলোতে যারা আখ সরবরাহ করে, যারা কিঞ্চিত আধুনিকীকরণ এবং আখ চাষিদেরকে যদি এই প্রণোদনাটুকু যদি দেয়া যায়, তাহলে এই 6টি চিনিকল তার যাত্রা আবার নতুন করে শুরু করতে পারে। এই প্রসঙ্গে আমাদেরকে বলবেন যে এই টাকাটার কি তারা আদৌ কোনো ছাড়করণ করেছিলেন কি না, নাকি এটা জাস্ট ওই আলোচনার টেবিলেই সেটা ঘুরে বেরিয়েছে? খুব সুন্দর পয়েন্ট ধরেছেন আপনি। এটা যখন হচ্ছে আমাদেরকে আমরা এই প্রস্তাবনা দিলাম শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়কে, অর্থ মন্ত্রণালয় তখন দিচ্ছি দেব বলে আমাদেরকে ঘুরাতে ঘুরাতে একদম নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত আমাদেরকে ঠেকিয়ে দিল। মানে 26-এর জানুয়ারি পর্যন্ত ঠেকিয়ে দিল। দেওয়ার পরে আমাদেরকে বলা হলো যে হচ্ছে এক নোটিশে 2020 সালের 1 ডিসেম্বরে যেই কারণে হচ্ছে মারাই স্থগিত করা হলো, সেই একই কারণে অর্থ বরাদ্দ দেওয়া বন্ধ করা হলো। এক কথাই, হ্যাঁ, এই এক কথাতে সেই নোটিশ এখনো আমার কাছে আছে। তারপরে থেকে আমরা হচ্ছে মাঠে নামলাম যে এই সরকার, এবং মজার ব্যাপার, আমি নাম বলবো না, কোন এক উপদেষ্টা আমাকে বলে ফেললেন যে হচ্ছে আমরা কৃষক এবং শ্রমিকের ভাগ্যের পরিবর্তনের জন্য এই চেয়ারে বসি নাই। অথচ এই ছাত্র, কৃষক, শ্রমিক, ঠেলা চালেওয়ালা, রিক্সাওয়ালা, এদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় আসছিল। মানে বৈষম্য লোপ করার জন্য বা বৈষম্যকে উচ্ছেদ করার উদ্দেশ্য নিয়ে যে অভ্যুত্থানটি সংগঠিত হলো, প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার গঠিত হলো, তারা কথা দিয়ে কথা রাখে। ওই একই সূত্রে গাথা, সবগুলোই একই সূত্রে গাথা। এই জন্য আমি বিভিন্ন জায়গায় বলে আসতেছি যে হচ্ছে আপনারা বংশ পরম্পরায় ক্ষমতায় থাকেন, আমি তারেক রহমান সাহেবকে বলবো যে আপনিও থাকেন, আপনার পরবর্তী জেনারেশন ক্ষমতায় থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। যতদিন না পর্যন্ত শ্রমিক এবং কৃষকের নেতৃত্বে রাষ্ট্র সরকার ক্ষমতায় আসবে, সরকারে আসবে, ততক্ষণ পর্যন্ত আপনারা থাকেন। কিন্তু এই কৃষকদেরকে ঠেলে ধাক্কা দিয়ে আপনি রাজপথে নামাই দেবেন, তাদেরকে ভুখা রাখবেন, তাহলে অতীতের সরকারগুলোর যে অবস্থা হয়েছিল, আপনার পরিণত সেই পথেই হাঁটছেন, আপনি হাঁটাচ্ছেন আমাদেরকে। তো একটু কাইয়ুম ভাইয়ের কাছে আসি, যে কাইয়ুম ভাই, আপনারা আপনাদের এই বিষয়গুলো নিয়ে যেটা পত্রপত্রিকায়ও যেটা দেখেছি, সেটা হচ্ছে যে এই সংগ্রাম জাতীয় কমিটির নেতৃত্বে আপনারা বিভিন্ন, বিশেষ করে বন্ধ চিনিকলগুলোতে আপনারা রাজনৈতিক সফরে গিয়েছেন, মত বিনিময় করেছেন, সাংগঠনিকভাবে তাদেরকে চেষ্টা করছেন সংগঠিত করার জন্যে। তো সেখানকার শ্রমজীবী মানুষ বা যারা শ্রমিক, তাদের বক্তব্যটা কি, বা তারা কি ভাবছেন? আসলে আমরা যেখানে বিভিন্ন জায়গায় সফরে গেছি, সফরে যেয়ে দেখি মিলগুলির অবস্থাগুলি, মানে কিছু মিল যেগুলি বন্ধ আছে সেগুলো তো খা করতেছে, অল্প ধরেন 8-10 জন স্টাফ আছে, আর তো সব বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পাঠাই দিচ্ছেন, বিভিন্ন কারখানায়।
তখন যে ওখানে যে দেখছি শ্রমিকরা এবং শ্রমিক এলাকায় যে মিলগুলির সামনে অনেক দোকান ছিল, সব দোকানগুলি বন্ধ। এদের সাথে জড়িত ব্যান গাড়ি, মুদির দোকান, হ্যাঁ, একটার সাথে সম্পর্ক। সেইগুলি আর মানে তারা বলতেছে যে কি হচ্ছে ভাই, আমরা তো আসলে চাচ্ছি যে মিলগুলি চললে আমরা ভালোভাবে চলতে পারতাম, আজকে চলতে পারতেছি না। তথাপি এইগুলি এটা হচ্ছেই। তারপরে মনে করেন যে ওই এলাকার যে কৃষকরা যে সার যেটা পাচ্ছে না তারা, এবং আখ চাষিরা, এবং আখ চাষিদের যে লোনটা দিত সেটা দিত কি শিল্প লোন, হ্যাঁ, কৃষি লোন না। তো শিল্প লোনটা কি আপনারা নিশ্চয়ই জানেন যে শিল্প লোনটা হলো অনেক বেশি তাদেরকে পে করতে হয়, টাকা দিতে হয়। আর কৃষি লোনটা হলো কম সুদে তাদেরকে তারা পায়। অতএব সেখান থেকেও তারা আখ চাষিরা বঞ্চিত। তাহলে অতএব আমাদের যে এটা যে যত্ন নিয়ে আখগুলি তৈরি করা, এইটা করা মনোযোগ হারাচ্ছে কৃষকরা। কি করবে? অনেক জায়গায় আখের পরিবর্তে তারা ওই কি ড্রাগন ফল, এগুলো অনেকে করছেন। ড্রাগন ফল দিয়ে তারা এই করতেছেন, মানে জীবন জীবিকার প্রয়োজনে পেশা অন্যদিকে তারা পরিবর্তন করছেন। আর আপনি যে কথাটা বললেন যে হচ্ছে সারাটা কিরকম, আমরা পর্যাপ্ত পরিমাণে সারা পাচ্ছি। নট অনলি মানে ওয়ার্কার, চিনি কলের শ্রমিক কর্মচারী, অফিসাররা পর্যন্ত আমাদেরকে কিন্তু হচ্ছে উৎসাহিত করছেন। আপনার এখানে বসবার আগেও কোনো এক এমডি আমাকে ফোন দিয়ে বলছে, ফিরোজ ভাই, আমরা আপনি যা বলেছেন ইতিপূর্বে যে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার প্রক্রিয়া চলছে, তাই হচ্ছে আপনারা একটু আওয়াজ তোলেন, আরও কথা বলেন, সামগ্রিকভাবে সবাইকে বলেন। চিনি কলে যেরকম আমরা সারা পেয়েছি, আখ চাষিদের সারা পেয়েছি, মুদি দোকানদার ঠেলাওয়ালাদের সারা পেয়েছি, এই যে এখন শুরু হচ্ছে অফিসার লেভেল থেকে আমাকে। ফিরোজ ভাই, আপনি যেমন কিছুক্ষণ আগে যেটা কাইম ভাইও যেটা এনেছেন যে প্রসঙ্গটা, সেটা হচ্ছে যে আধুনিকীকরণ। এই প্রসঙ্গ নিয়ে কি টাস্ক ফোর্সের সঙ্গে কথা, বা যাদের কাছে আপনারা যাওয়ার চেষ্টা করছেন, বা নতুন যে সরকার ক্ষমতায় এসছেন আপনার ফেব্রুয়ারির নির্বাচনের পরে, সরকারের উচ্চ পর্যায়ের মানে শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে কি এই আধুনিকীকরণ প্রসঙ্গে কি আপনাদের কোনো ডায়ালগ বা কোনো বৈঠক হয়েছে কিনা? শফি ভাই, আমরা চেষ্টা করেছি। আমরা শিল্প মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তাকে শিল্প মন্ত্রণালয়ে প্রথম 3 মাসে মনে হয় 6 দিন না 9 দিন অফিস করেছে, প্রথম 3 মাসে। তারপরে আমাদেরকে বলা হলো যে আপনারা কেন বসবেন, আপনারা একটা অ্যাপ্লিকেশন করেন। আমরা আবেদন করলাম। আবেদনের প্রেক্ষিতে চলে গেল, ঈদ চলে আসলো। ঈদ পরবর্তী আমাদেরকে বললেন যে আপনারা শিল্প মন্ত্রণালয় না, বাণিজ্য মন্ত্রণালয়ে বসতে হবে, ডিউ টু উনি একাধারে বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আমাদেরকে হচ্ছে তারা পাস দিলেন। আমরা 8 জনের একটা টিম গেলাম। যাওয়ার পরে উনি অন্য কোনো বণিকদের একটা টিম আসছে সিলেট থেকে, তাদের সঙ্গে সে সময় দিলেন, আমাদেরকে দিলেন না। সময় পার হয়ে চলে গেল। ঠিক 3টার সময় সে এসে বলতেছে আমাকে সংসদে যেতে হবে, আমি সরি, পরবর্তীতে আবার ডেট করা হবে, আর আপনারা যে কারণে আসছেন এই বিষয়ে পরে আলোচনা করব। অর্থাৎ আমরা আমাদের সরকার মনে করছি না, আমাদের দুঃখ কষ্টগুলো শুনবার মতন লোকও পাচ্ছি না। এটা হচ্ছে কষ্টের জায়গা থেকে, যে আমরা খুব আশায় ছিলাম যে একটা ফ্যাসিস্ট পরিবর্তন হয়ে গেল, এতগুলো মানুষের, শ্রমজীবী মানুষ, ছাত্রদের রক্তক্ষরণের পরে একটা সরকার আসলো, নির্বাচিত সরকার। অনেক আশায় বুক বেঁধেছিলাম, আমরা তাদের সঙ্গে আলোচনা করতে পারি নাই। এটা আমরা ব্যর্থ হয়েছি। ভাই কিছু বলবেন? সেটা হলো যে এই সব বিরুদ্ধে যেটা বলেন, সেই পরিপ্রেক্ষিতে আমরা মনে করতেছি যে আমাদের আসলে বসে থাকার সময় এখন নেই। শ্রমিকরা যারা আছেন তাদেরকে নিয়ে আমরা যে ট্যুরে গেলাম এবং একটা সিদ্ধান্ত নিছি যে আমরা আগামী 10 তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা স্মারকলিপি দিব, এবং আগামী 10 তারিখে, এবং এটার জন্যই মূলত সারা দেশ থেকে যারা আসবেন, তাদের কথাগুলি প্রধানমন্ত্রী
কাছে উত্থাপন করা হবে। কারণ প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবে, এরা দেশের স্বার্থে যদি সিদ্ধান্ত নেয় অবশ্যই শিল্পটাকে বাঁচাইতে হবে এবং শিল্পর পক্ষেই থাকবেন। এটুকুই আমি বলতে চাচ্ছি। না, এখন এই যে বিষয়গুলো, যেমন আপনারা যেহেতু সবগুলো মিল ঘুরে দেখেছেন এবং এই মিলগুলোর প্রতিটা মিলের আকার আয়তন কিন্তু অনেক বড়, প্রচুর জমি। ওইখানে আখ মারানোর বা প্রসেস করে চিনি বানানো পাশাপাশি ওখানে কিন্তু আরও কৃষিভিত্তিক আর অনেক কিছু করার সুযোগ আছে। এই বিষয়গুলো নিয়ে কি ওই আখ চাষি বা শ্রমজীবী মানুষদের সঙ্গে কি আপনাদের কোনো কথা বা এগুলো বিনিময় হচ্ছে? হ্যাঁ, এই বিষয়ে আপনার মানে একদিকে যেরকম আখ চাষিদের সঙ্গে, শিল্পের সঙ্গে সম্পৃক্ত শ্রমিক কর্মচারীদের সঙ্গে হচ্ছে, আবার আমরা চোখ রাখছি যারা এই মিলগুলো হচ্ছে তাদের তারা কিনবে বা তারা ইজারা নেবে, যেটাই করুক, এই বিরাষ্ট্রীয়করণের যারা হচ্ছে মানে যারা কি বলবো গ্রাহক, এদের দিকেও আমাদের দৃষ্টি আছে। এরা আখ চাষিরা যেরকম বলতেছেন যে আমরা আখের পরে আরও 16 মাসের একটা আমরা অন্য কিছু আর এখানে করতে পারি না। কিন্তু শ্রমিক কর্মচারীরা বলছেন যে হচ্ছে আমাদের অন্যান্য প্রোডাক্ট তো এখান থেকে হতে পারে। আপনারা জেনে থাকবেন যে হচ্ছে বাংলাদেশে যে কেরু তৈরি হয় এটা এক্সপোর্ট হয়, বোতলজাতকরণের, ওইটা কিন্তু এক্সপোর্ট হয়। আচ্ছা, আমার দেশে তারা কিন্তু আবার এটাও আবেদন করেছিল আমরা হচ্ছে বিয়ার তৈরি করি, আমরা এটা আবেদন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পড়ে আছে, এইটারই রস থেকে কিন্তু হয় বিয়ার। তাহলে ওইটা কিন্তু মানে একেবারে ফাইল চাপা হয়ে আছে। মানে একটা বৈদেশিক মুদ্রা উপার্জনের একটা সোর্স, অন্যতম একটা সোর্স হয়ে উঠতে পারে। এখানে 50 থেকে 70 লক্ষ মানুষের কর্মসংস্থান হতে পারে। এটা তো অনেক বড় সংখ্যা। হ্যাঁ, অনেক বড়। হ্যাঁ, অনেক বড় সংখ্যা। আচ্ছা, অনেক বড়। তারপরে হচ্ছে আপনার এই কর্মচারীদের হচ্ছে আর একটা ইচ্ছা কথা আমাকে বলেছে যে সেটা হচ্ছে আমরা তো ওই যে সয়াবিন তেল আমাদের ছিল, সেনাবাহিনী কেন? তারপরে হচ্ছে এই যে বিস্কিট, আমরা তো এরকম ফুড আইটেম যেতে পারি। নাবিস্কো উদাহরণ দিয়েছিলাম আমি একটু আগে। তো এনারা বলছে যে আমরা চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, তাহলে এই কর্পোরেশনে কেন শুধু চিনি নিয়ে আপনারা কথা বলছেন? আমরা 3.5 মাসের একটা মানে কাজ হচ্ছে আমাদের চিনি কলের, এইটা দেখায় বারবার বলতেছে লস, কিন্তু বাকি 9 মাস আমাদেরকে কাজে লাগাচ্ছেন না কেন? বাকি 9 মাস আমরা এইদিকে কাজে লাগতে পারি, এটা ওরা বলছে। পাশাপাশি আপনি যেটা করতে চাইলেন, ভাই যেটা বললেন, আমরা যখন ওই যে শিল্পমন্ত্রীর কাছ থেকে ব্যর্থ হয়ে ফিরে আসলাম, তারপরেই আমরা একটা সংবাদ ইন্টারিম গভর্নমেন্টের না এই যে এই সরকারের সময় আমরা যখন ব্যর্থ হয়ে ফেরার পরে আমরা কর্মসূচি জাতীয় মানে এই কমিটি, জাতীয় মানে রাষ্ট্রায়ত্ত চিনি কল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি, এইটা আমরা কর্মসূচি দিলাম যে আগামী 10 মানে প্রত্যেকটা মিল জুলাই মাস ব্যাপী হচ্ছে আমরা গণসংযোগে থাকব। লিফলেট হয়েছে, পোস্টার হয়েছে, আমরা মিলগুলোতে গণসংযোগ করছি, সভা সমাবেশ করছি, এবং আগামী 10ই আগস্ট প্রধানমন্ত্রী বরাবর হচ্ছে আমরা একটা স্মারকলিপি দিব, লাল টুপির মিছিল হবে, এখানে মার্চ টু পিএমও কর্মসূচি আমরা যেটা ঘোষণা করেছি, মার্চ টু পিএমও, সেটা হচ্ছে 10 তারিখে সফল করব। আমরা ধরে নিচ্ছি যে এই 10 তারিখেই আমাদের লড়াই শেষ হয়ে যাচ্ছে না, সরকার আমাদের দিকে মানে হচ্ছে চাহিদাগুলো পূরণ করছে, এটা আমরা বিশ্বাস করি না। কারণটা ওই যে আমি আগেই বলেছি যে এই কোনো সরকারই শ্রমিক কৃষকের জন্য আসে নাই। রক্তক্ষরণের পরে যে উপদেষ্টা পরিষদ আসলেন তারাই যখন ওই কথা বলেন, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে হচ্ছে আসলে, বা এরকমও তো হতে পারে যে যেহেতু বর্তমান সরকার সবেমাত্র তারা ক্ষমতায় এসছেন, তারা হয়তো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন, এই জন্য হয়তো তারা কি সময় নিচ্ছেন কিনা। দেখেন, এই ধরনের কোনো বক্তব্য কি আপনারা পেয়েছেন? আপনি যেটা বললেন এটা নিশ্চয়ই আমরা বিশ্বাস করতে চাই, সরকার আমাদের করুক, কিন্তু আমাদের চিনিকলগুলো হচ্ছে আধুনিকীকরণ করুক, যন্ত্রাংশ পরিবর্তন করি, কর্মচারীদের হচ্ছে কাজে লাগাক। তারা মাথা ভারী কর্পোরেশন রাখছে যেইখানে হচ্ছে একজন কৃষিবিদকে দিয়ে গাড়ির তেলের স্লিপ করায়, কাজে লাগাচ্ছে না। তাহলে সেই আপনার প্রশ্নটা ঠিক ওই জায়গাটাই আমার কথা, যে আপনার যদি হচ্ছে
এই ইচ্ছা থাকে, এই সৎ ইচ্ছা থাকে, তাহলে এত তড়িঘড়ি করে কেন আপনি হচ্ছে বিরাষ্ট্রীয়করণের প্রক্রিয়ার মধ্যে যাচ্ছেন? আমি যতটুকু শুনেছি ২০-২২ তারিখের মধ্যেই কোনো এক দিনক্ষণ ঠিক করে সরকার হচ্ছে তাদেরকে নিয়ে বসবে এবং টেন্ডার সাবমিট করবে। না, তাহলে এই এত ক্ষেত্রে- তাড়াহুড়া করে না, এই কেন? ক্ষেত্রে যেমন এটা আপনাদের দুজনের কাছে এই প্রশ্নটা রাখি, যেহেতু আপনারা দীর্ঘদিন শ্রমিক রাজনীতির সঙ্গে আছেন। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদেরও কিন্তু একটা বেশ বড় শ্রমিক সংগঠন আছে। আমরা দেখেছি যে ২৪-এর গণ অভ্যুত্থান বলেন বা তার আগে হাসিনা পতনের লড়াই সংগ্রামে তাদের শ্রমিক সংগঠনটা কিন্তু বেশ ভালো রোল প্লে করেছে, গুমের শিকারও হয়েছেন তারা। এখন তাদের শ্রমিক সংগঠনের, যেহেতু আপনারা শ্রমিক রাজনীতির সঙ্গে আছেন, নিশ্চয়ই তাদের শ্রমিক নেতৃবৃন্দকে অবশ্যই আপনারা চেনেন। তো তাদের সঙ্গে কি আপনাদের বসার কি কোনো উদ্যোগ বা এই বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে কথা বলার কি কোনো সুযোগ কি হয়েছে কিনা? দেখেন, আমি এটা আনুষ্ঠানিকভাবে আমরা চেষ্টা করেছি। চিনি শিল্পর যে শ্রমিক ফেডারেশন আছে, এই ফেডারেশনটা অনেকটাই হচ্ছে তো সরকার দলীয়, প্রত্যেকটা সংগঠনই এই একটা দুইটা যারা ছোট ছোট এই ইয়াগুলো থাকে সেটা সরকার দলীয় হয়ে যায়। এক সময় ছিল বঙ্গবন্ধু পরিষদ, এখন হয়ে গেছে জিয়া পরিষদ। এক সময় ছিল হচ্ছে যা আওয়ামী মানে শেখ মুজিবের মাথা ব্যবহার করে যারা অফিসে টাঙিয়ে রাখতো ফেডারেশন অফিসে, এখন জিয়াউর রহমানের ছবি টাঙায় রাখে, খালেদা জিয়ার ছবি টাঙায় রাখে। অর্থাৎ ওই একই মানুষ, তাদের নেতৃত্বের পরিবর্তন করিয়ে বাকিগুলো ৫২-৫৩ জনের সদস্য জিয়া পরিষদ, ওখানে ৪৭ জন আছে আওয়ামী লীগের সময় বঙ্গবন্ধু পরিষদের নেতা। তারা ঘোষণা দিচ্ছে যে আমরা এটাকে রোধ করব। কার্যকর ক্ষেত্রে যখন আমরা তাদের সঙ্গে বসার চেষ্টা করি, আমাদেরকে তারা বলে যে হচ্ছে চালু মিলগুলো তো বন্ধ করেনি সরকার, এরকম কোনো নোটিশ দেয়নি, বন্ধ তো করছে না। কিন্তু বিরাষ্ট্রীয়করণের রেজাল্টটা কী হবে? আমরা যদি পাটকলের দিকে তাকাই, যে তাদের ২০০-২৫০ টাকা স্যালারি দিয়ে দৈনিক হাজিরা দিয়ে কাজ করাচ্ছে, আমরা এটা তাদেরকে এখন পর্যন্ত বোঝাতে পারছি না। তারা বলছে যে যদি এটা দিয়ে দেয় তারপরে আমরা মাঠে নামবো। অর্থাৎ আমরা যেটা সম্ভাবনা এখন দেখছি সেটা তারা কেন হচ্ছে বলছে না। এটা প্রধান করছে দল, তাদের দলকে বেশি প্রাধান্য দিচ্ছে। ওদের ওই সময় লড়াই করেছে তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য, আর আমরা লড়াই করছি শ্রমিক এবং কৃষকের মুক্তির জন্যে। যে কারণেই তাদের সঙ্গে আমাদের হচ্ছে মিলনটা খুব সহজেই হচ্ছে না, মিলছে না। না, এই ক্ষেত্রে কায়ুম ভাইকে একটা প্রশ্ন রাখতে চাই এই ধারাবাহিকতায়। এই যে যেমন ধরেন শ্রমিক সংগঠনগুলোর কাছে আপনারা গিয়েছেন, প্রায় সবগুলো শ্রমিক সংগঠনের কাছে গিয়েছেন, অনেকেই আপনাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন, এসছেন, যেটা আপনারা কিছুক্ষণ আগে বললেন। তো এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কি বসার, মানে এই দাবি দাবাগুলো নিয়ে তাদের সঙ্গে কথা বলার কি আপনাদের পরিকল্পনা আছে? না, ধন্যবাদ। আসলে অবশ্যই তাদের সাথে আমরা আলাপ করব এবং এই উপলক্ষে আমরা খুব শীঘ্রই তাদের সাথে বসবো, রাজনৈতিক দল যারা আছেন। আর তাদের শ্রমিক সংগঠনের সাথে আমাদের মোটামুটি আলাপ হয়েছে, আরও ২টা বাকি যাদের আছে তাদের সাথে আমরা বসবো। এবং তার আগে আপনি বলছেন যে বিএনপির শ্রমিক সংগঠন, হ্যাঁ, সাধারণ শ্রমিকরা তারা এই বিষয়ে একমত। তারা বলছে আমরা দল করি না কেন, তাতে কী হয়েছে, আগে তো আমার বাঁচতে হবে। তারা বাঁচার জন্য তারা যে লড়াই, সেই লড়াইটা তারা করতে চাচ্ছে। এবং এই প্রতিষ্ঠান যে ধ্বংস হবে এবং মানে একটা সেক্টরকে দিয়ে দিবে, একটা ব্যক্তিকে দিয়ে দিবে, হ্যাঁ, তারা এটা চাচ্ছে না। হ্যাঁ, তারা চাচ্ছে এটা সরকারের জিনিস, সরকারই থাকুক। এবং দেখবেন যে এরা ইন্ডাস্ট্রিগুলি তারা নিয়ে কী করবে, অনেক সময় গাছগুলি কেটে বিক্রি করবে। তাদের ইনকাম যেই নেক না কেন, অনেক কোম্পানি নাম শোনা যাচ্ছে, হ্যাঁ, প্রাণসহ অনেক কোম্পানির নাম শোনা যাচ্ছে। যাই হোক, তারা এগুলি নিয়ে দেখা যাবে যে গাছ কাটবে, জমি প্লট বেচবে, অথবা ব্যাংকের সাথে লোন নিবে, হ্যাঁ, তারা অন্য ইন্ডাস্ট্রি করবে। এটাকে তারা গুরুত্ব দিবে না। এই চিনি শিল্পটা, আমাদের যে চিনি খাদ্যটা, এর যে কী পরিমাণ দরকার, এটা আসলে মানে আমার বোধগম্য হচ্ছে না কেন সরকার এটা করছেন না। এবং দেখা গেল যে আমরা যে একটা কথা বলছিলাম যে চিনি শিল্পকে ভর্তুকি দেওয়া হোক, হ্যাঁ, ফিরোজ ভাইও বলছেন, আমরা বলতেছি কমিটি থেকে যে
বছরে 100 কোটি টাকা ভর্তুকি দেওয়া হোক, 1000 এবং 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা ভর্তুকি দেওয়ার পরে আমরা 4 হতে 5 বছর ভর্তুকি দিতে হবে, তারপরে এটা তার নিজের গতিতেই চলবে। না, কিন্তু প্ল্যানিংটা থাকতে হবে 20 ইয়ার্স, মিনিমাম 20 বছরের একটা প্ল্যানিং থাকতে হবে, মানে আধুনিকীকরণ রাইট সহ। পাশাপাশি ওই এরিয়াতেও অন্যান্য কৃষি পণ্য এবং প্রসেসিং রাইট, প্রসেসিং মানে ইউনিট যেন বসতে যেন পারে। আচ্ছা আচ্ছা, মানে সেই জিনিসটাই আপনারা আমরা ওইটা বলছি। তারপরে ওটাকে যে এই যে আখটা কিন্তু কিছুই ফালানো যায় না। এই আখটা দিয়ে আখের যে মোল তৈরি করে এটা দিয়ে কাগজও বানানো যায়, সম্ভব। বিদ্যুৎ তৈরি হয়, হ্যাঁ, বিদ্যুৎ তৈরি হয়। এই যে ভিনেগার হচ্ছে, হ্যাঁ, আখের কিন্তু আসলে কিছুই ফালানো যাচ্ছে না। ওই আখের যে ছোলাটা দিয়ে আমরা বিদ্যুৎ মোল করে ওটা আবার ওই কাগজও বানানো সম্ভব। এই জন্য ছোটো ছোটো ইন্ডাস্ট্রি করা যায়। তো শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমরা আজকে আমাদের আলোচনাটা এখানেই থামাতে চাচ্ছি, যদিও আরও অনেক গভীরে ঢুকে আরও ডিটেলসে আলাপ করতে পারলে যদি আজকে সময় থাকতো তাহলে আরও ভালো হতো। তো শেষ পর্যায়ে এসে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্যে। আপনাদেরকেও আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। পাশাপাশি হচ্ছে আমি আহ্বান করব যে হচ্ছে এটাকে ব্যাপক অর্থে শুধুমাত্র আমাদের মধ্যে না, আপনাদের যারা মিডিয়া, যারা হচ্ছে ব্যাপক সম্প্রচারের মাধ্যম যেগুলা, সবাই যদি হচ্ছে এই এই এটার পক্ষে যুক্তি দাঁড় করিয়ে কথা বলতে পারেন, তাহলে দেশীয় প্রতিষ্ঠানগুলো টিকলো, শিল্প কলকারখানা টিকলো। আমি লক্ষ্য করেছি গত 15 দিনে পত্রপত্রিকায়, দৈনিক পত্রিকায় এত বেশি লস দেখাচ্ছে, বলতেছে যে শুধু লসের কথা বলছে, কিন্তু এটার পজিটিভ কোনো আলোচনা হচ্ছে না। আপনারা যদি, খুব সাধুবাদ জানাই আপনাদেরকে যে আপনারা এই একটা পজিটিভ আলোচনা করবার জন্যে আমাদেরকে ডেকেছেন। এইরকম বলবো যে অন্যান্য যারা আছেন তাদেরও বোধগম্য হোক, জাতিকে জানানো হোক যে হচ্ছে আসলে আমাদের শিল্প কারখানা যদি না থাকে তাহলে এই যে যারা হচ্ছে বিদেশ যেতে পারবে না, যেসব মানে বয়োবৃদ্ধ হয়ে যায়, তারা এখানে কর্মসংস্থান পাবে। কৃষকরা যায় না বিদেশে, অনেক কৃষক তরুণরা যায়, তার কৃষকের পরিবারের সন্তানরা যায়, কিন্তু কৃষক যায় না। কৃষকের জন্য হচ্ছে উৎপাদনমুখী কোনো কাজের মধ্যে সম্পৃক্ত থাকে। এই কৃষি শিল্পের মধ্যে ভারী, কৃষিজাত পণ্যের যে ভারী শিল্প, সেটা একমাত্র চিনিকল ছাড়া আর কিছুই কিন্তু দেখতে পাচ্ছি না। এইখানে যদি অন্যান্য প্রোডাক্টগুলো যদি হচ্ছে উৎপাদনমুখী হয় সরকার, তাহলে নিশ্চয়ই হচ্ছে কৃষক বাঁচবে, শ্রমিকরা বাঁচবে, দেশের ভারী শিল্প টিকবে এবং হচ্ছে দেশের সুনাম বহির্বিশ্বে যাবে। দেশও বাঁচবে। ধন্যবাদ। ধন্যবাদ সুজয় ভাই। সম্মানিত দর্শক, আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। তবে এই দুইজন শ্রদ্ধেয় শ্রমিক নেতাজি একটা তথ্য আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের সরকারি মালিকানাধীন এই চিনি কলগুলো যদি সুরক্ষিত যদি হয়, আধুনিকীকরণ যদি হয়, এবং সেখানে আখের পাশাপাশি অন্যান্য আরও কৃষি প্রসেসিং প্ল্যান্টও যদি সেখানে যদি বসানো যদি যায়, তাহলে দুটো বিষয় হবে। একটা হচ্ছে প্রায় 60 থেকে 70 লক্ষ মানুষের কর্মসংস্থানের একটা নিশ্চিত সূত্রপাত যেমন হবে, পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলো থেকেও যথেষ্ট পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন, মানে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপার্জনের আরও একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা রাখছেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।